আসসালামু আলাইকুম। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ আছো। আজকে থেকে আমরা প্রায় প্রতিদিন আমাদের বিভিন্ন ধরনের এমসিকিউ সলভ করব, যেগুলো আমাদের সাধারণত বিভিন্ন অ্যাডমিশন ভর্তি পরীক্ষায় মানে অ্যাডমিশন বা ভর্তি পরীক্ষায় চলে আসে। সো এরই পরিপ্রেক্ষিতে আমাদের আজকের এমসিকিউ গুলো দেখে নেওয়া যাক। প্রথমেই আছে কোনটি আমিষ পরিপাককারী এনজাইম। সো বুঝতেই পারছি আমরা, এটা হচ্ছে আমাদের পরিপাক ও শোষণ অধ্যায় থেকে আসা একটি প্রশ্ন, এবং এনজাইম সম্পর্কিত প্রশ্ন কিন্তু আমাদের প্রতি বছরই থাকে। সো আমিষ পরিপাককারী, এখান থেকে আমাদের সবার প্রথমে জানতে হবে যে আমিষ পরিপাককারী মানে কি। আমাদের প্রোট্রিওলাইটিক এনজাইম। সো প্রোট্রিওলাইটিক এনজাইম, এই তথ্যটা জানার আগে আমাদের জানতে হবে আমাদের আমিষের সাথে সাথে আরও যে দুই ধরনের আমাদের খাদ্য উপাদান আছে তাদেরকে আমাদের ডাইজেস্ট করা প্রয়োজন হয়। যেমন হচ্ছে আমাদের অ্যামাইল বা হচ্ছে শর্করা জাতীয় খাদ্য পরিপাক করার জন্য অ্যামাইলোলাইটিক এনজাইম, এবং আমাদের স্নেহ জাতীয় খাদ্য পরিপাক করার জন্য আছে লাইপোলাইটিক এনজাইম। সো এই এনজাইমগুলো কিন্তু আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, কেননা বিগত বছরগুলোতে যেহেতু আমাদের আমিষ পরিপাককারী এনজাইম এসেছে, তাহলে এবছর হয়তো বা আমাদের অ্যামাইলোলাইটিক বা লাইপোলাইটিক থেকে কোনো এনজাইম চলে আসতে পারে। সো প্রোটিওলাইটিক এনজাইমের মধ্যে আমরা সাধারণত দেখি যে শেষে আইএন আছে, এবং এগুলো আমাদের বেশিরভাগ ক্ষেত্রে পাকস্থলী কিংবা অগ্ন্যাশয় রস থেকে আমরা দেখতে পাই। এবং অ্যামাইলোলাইটিক এগুলো আমরা আমাদের একেবারে শুরু হয় মুখগহ্বর থেকে, টায়ালিন জাতীয় বা স্যালাইভারি আলফা অ্যামাইলেস থেকে আমাদের অ্যামাইলোলাইটিক এনজাইম বা স্যালাইভারি আলফা অ্যামাইলেস নিজেই একটা অ্যামাইলোলাইটিক এনজাইম, অর্থাৎ শর্করা জাতীয় খাদ্যের পরিপাক শুরু হয় মুখগহ্বর থেকে। এবং লাইপোলাইটিক এনজাইম আমরা দেখতে পাই আমাদের কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমাদের লিপিড জাতীয় খাদ্য পরিপাক করার জন্য খুবই কম এনজাইম আছে, এবং সেগুলো খুব হাতে গোনা। আমরা সেগুলোকে মোটামুটি একটু ধারণা নিলেই বুঝতে পারবো, যেমন হচ্ছে আমাদের অ্যাস্টারেজ। ঠিক আছে। সো আমরা যদি একটু লক্ষ্য করি যে আমাদের লাইপেজও আছে আমাদের লাইপোলাইটিকের জন্য। সো একটু যদি লক্ষ্য করি যে অ্যামাইলোলাইটিক এনজাইম যেগুলো রয়েছে সেগুলো শেষে কিন্তু বেশিরভাগ এএসি, যেমন স্যালাইভারি আলফা অ্যামাইলেজ। ঠিক আছে। এবং আমরা একটা তথ্য জেনে রাখবো, সেটা হচ্ছে যদি কোনো কিছু শেষে ওএসি থাকে, তাহলে সেটা হচ্ছে একটা খাদ্য, যেমন গ্লুকোজ অথবা মল্টোজ। কিন্তু কোনো কিছু শেষে যদি এএসি থাকে তাহলে সেটা কিন্তু হয়ে যায় একটা এনজাইম। যেমন কি, যেমন হচ্ছে আমরা যদি বলি মল্টেজ। ঠিক আছে, মল্টেজ কি, মল্টেজ কিন্তু একটা এনজাইম। আচ্ছা, যাই হোক, অনেক কথা বললাম। সো আমাদের আমিষ পরিপাককারী এনজাইম কোনটি, ওই যে বললাম শেষে ইন আছে, এবং আমাদের পাকস্থলীতে একেবারে প্রাথমিকভাবে বা বেসিক যে কথাটা, যে আমাদের চিফকোষ থেকে নিঃসৃত যে পেপসিনোজেন, সেই পেপসিনোজেনকে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সহায়তায় আমাদের সেটা কি, পেপসিনোজেন যেহেতু নিষ্ক্রিয় থাকে, হাইড্রোক্লোরিক অ্যাসিডের সহায়তায় সেটা সক্রিয় পেপসিনে রূপান্তরিত হয়, এবং এটা একটা আমাদের গুরুত্বপূর্ণ আমিষ পরিপাককারী এনজাইম। তাহলে সঠিক উত্তর আমাদের কি, পেপসিন। ওকে, পরবর্তী প্রশ্ন, নেমাটোসিস্টের ভেতরে বিষাক্ত তরল পদার্থের নাম কি। এবং এটা কিন্তু আমরা মোটামুটি সবাই আমাদের জানা থাকার কথা, যে সেটা কিন্তু আমাদের প্রোটিন এবং ফেনল দ্বারা তৈরি। সো পিপি দ্বারা তৈরি আমাদের সেই জিনিসটা আসলে কি দ্বারা সৃষ্ট, বা হচ্ছে এই পদার্থটার নাম কি। মনে রাখতে হবে নেমাটোসিস্ট কিন্তু একটা আমাদের শিকার জাতীয় বা হচ্ছে শিকারের জন্য প্রযোজ্য, বা শিকার করার জন্য হাইড্রাকে দেওয়া হয়েছে। এবং এই শিকারের জন্য কিন্তু তাকে অবশ্যই তার যে শত্রু আছে বা তার যে শিকার আছে, সেই শিকারকে কি করতে হবে, আহ বশে নিয়ে আসতে হবে বা তাকে হিপনোটাইজ করে ফেলতে হবে। সো এই কারণেই সে তার বিষের মাধ্যমে তার যে শত্রু আছে বা শিকার আছে সেটাকে হিপনোটাইজ করে ফেলে বা হচ্ছে অবশ করে ফেলে। তাহলে সব মানে খুব ইজিলি আমরা এটার উত্তর বলতে পারি যে এটার উত্তর হচ্ছে হিপনোটক্সিন। আচ্ছা, পরবর্তী প্রশ্ন যদি আমরা যাই, পরবর্তী প্রশ্ন হচ্ছে ঘাসফড়িং এর রক্তকণিকার নাম কি। সো আমরা জানি যে ঘাসফড়িং একটা আর্থ্রোপড জাতীয় প্রাণী, এবং ওদের কিন্তু আসলে যেহেতু আর্থ্রোপড, তার মানে ওরা খুব বেশি আসলে একটা বলা যেতে পারে উন্নততর প্রাণী না, ওরা হচ্ছে একটু নিম্নতর শ্রেণীর। এবং যদি ওরা পৃথিবীর সব থেকে বড় বা বৃহত্তম পর্ব, তো ব্যাপারটা মাথায় রাখতে হবে যে ঘাসফড়িং কিন্তু আর্থ্রোপড হওয়ার কারণে ওদের যে বলা যেতে পারে সার্কুলেশন সিস্টেম, সেটা হচ্ছে একটা খোলা প্রকৃতির বা হচ্ছে উন্মুক্ত পদ্ধতির। সো উন্মুক্ত হওয়ার কারণে যে ঘটনাটা ঘটে, যে ওদের শরীরে একটা আমাদের কি থাকে, ওদের শরীরে হচ্ছে সিল থাকে বা হিমোসিল থাকে, এবং সেই হিমোসিল জুড়ে আমাদের যেই হিমোসাইট, এই হিমোসাইট গুলো কিন্তু হচ্ছে ঘুরে বেড়ায়। অর্থাৎ ঘাসফড়িং এর রক্তকণিকার নাম কি, হিমোসাইট। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি লিউকোসাইট, এরিথ্রোসাইট, থ্রম্বোসাইট, এরা প্রত্যেকেই কিন্তু আমাদের, অর্থাৎ বিশেষ করে আমরা যারা করডাটা আছি তাদের ক্ষেত্রে প্রযোজ্য, বা আমাদের ম্যামেলিয়ান যারা আছে তাদের ক্ষেত্রে প্রযোজ্য রক্তকণিকাগুলো। আচ্ছা, এরপরে হচ্ছে প্রাণী জগতের বৃহত্তম ফাইলাম কোনটি। অবশ্যই আমাদের মনে রাখতে হবে যে একটু আগে আমরা দেখে আসলাম আমাদের প্রাণী জগতের মধ্যে সব থেকে বেশি আমাদের পরিচিত বা সব থেকে বেশি যাদেরকে দেখি, তারা কি, তারা হচ্ছে আমাদের সব থেকে বৃহত্তম ফাইলাম বা হচ্ছে সব থেকে বৃহত্তম পর্ব, এবং সেটা হচ্ছে আমাদের আর্থ্রোপোডা বা সন্ধিপতি প্রাণী বিশিষ্ট কি, মানে সন্ধিপদ বিশিষ্ট প্রাণী বা হচ্ছে সন্ধিপদ বিশিষ্ট আমাদের যে জীব বা প্রাণী আছে, তারাই কি আমাদের প্রাণী জগতের বৃহত্তম পর্ব। এবং মনে রাখতে হবে প্রত্যেকটার অর্থ কিন্তু জানা অবশ্যই অবশ্যই জরুরি। আর্থ্রোপোডা, পোডা, পোডা মানে কি, পা মানে হচ্ছে সন্ধিপতি পা বিশিষ্ট প্রাণী। পরিফেরা মানে কি আমাদের পা, দুঃখিত, আমাদের হচ্ছে
পরিফেরা, যখন আমরা পরিফেরা বলছি, পরি মানে হচ্ছে আমাদের পোর্স বা ছিদ্র, ফেরা মানে হচ্ছে বহন করা, তার মানে ছিদ্র বহনকারী বা ছিদ্রালো প্রাণী, মলাস্কা, কম্বোজ প্রাণী, অ্যানেলিডা, আঙ্গুরিমাল বা হচ্ছে আংটির ন্যায়, আংটির সদৃশ। ঠিক আছে। আচ্ছা, পরবর্তী প্রশ্নে চলে যাই যে লিভারের কোন লুপটি পিত্তথলির সাথে সংযুক্ত থাকে। এখানে কয়েকটা জিনিস আমাদের কনফিউশন ক্লিয়ার করতে হবে। যেমন লিভার বা যকৃৎ, এটার বিশেষত্ব কি, যে এইটা হচ্ছে আমাদের পিত্ত তৈরি করে, আমাদের যে পিত্ত আছে সেই পিত্তটাকে তৈরি করে হচ্ছে আমাদের লিভার, এবং এটাকে জমা রাখে কে, এটাকে জমা রাখে হচ্ছে আমাদের পিত্ত থলি। ওকে। এখন কথা হচ্ছে আমাদের এই লিভারের টোটাল 4টা ভাগ আছে। এই লিভারের টোটাল কয়টা ভাগ আছে? লিভারের টোটাল 4টা খণ্ড আছে, অর্থাৎ লিভার টোটাল আমাদের 4টা খণ্ড দ্বারা সৃষ্ট, এবং সেই খণ্ডগুলো হচ্ছে আমাদের ডান, তারপরে হচ্ছে বাম, এরপরে হচ্ছে কোয়াড্রেট এবং কর্ডেট, কোয়াড্রেট এবং কর্ডেট। সো দুঃখিত, কোয়াড্রেট এবং কর্ডেট। সো আমরা মনে রাখবো যে আমাদের ডান খণ্ডটা যেহেতু একটু আমাদের বড়, এ কারণে এটার নিচে অর্থাৎ রাইট লোবের নিচেই কিন্তু হচ্ছে আমাদের পিত্তথলিটা সংযুক্ত থাকে। আচ্ছা, পরবর্তী প্রশ্নে চলে যাই যে মানুষের সোমাটিক কোষে কতটি অটোজোম থাকে। প্রশ্নটা খুব ইন্টারেস্টিং এবং এটা আমাদের প্রত্যেকের পারা উচিত। সেটা হচ্ছে আমরা যখন বলবো সোমাটিক, সোমাটিক মানে কি? সোমাটিক মানে হচ্ছে কিন্তু আমাদের দেহকোষ। তো দেহকোষ এবং হচ্ছে আমাদের মানে বিগত কয়েকটা অ্যাডমিশন আমরা এটা খুব মানে কমন একটা প্রশ্ন দেখতে পাচ্ছি, সোমাটিক অথবা হচ্ছে আমাদের জনন কোষ, দেহকোষ, অটোজোম। সো এভাবে আমাদের একটু কনফিউশন ক্রিয়েট করে দেওয়া হচ্ছে। সো মনে রাখতে হবে সোমাটিক এটা কি, এটা হচ্ছে দেহকোষ, এবং যেটা আমরা বলি যে আমাদের জনন কোষ সেটা কিন্তু আবার ভিন্ন। তো আমাদের দুইটাই কোষ আছে, একটা হচ্ছে আমাদের দেহকোষ, আরেকটা কি, আরেকটা হচ্ছে আমাদের এই যে জনন কোষ। সো যখন বলা হবে মানুষের সোমাটিক কোষে বা দেহকোষে কতটি অটোজোম থাকে, সো দেহকোষে কতটি অটোজোম থাকবে, অবশ্যই আমাদের যেহেতু দেহকোষ তার মানে এইখানে আমাদের 23+23 দুইটা সেটই ক্রোমোজোম আমাদের এখানে বিদ্যমান আছে। ঠিক আছে। সোমাটিক কোষ মানে কি, যে আমাদের এখানে 2 সেট ক্রোমোজোমই বিদ্যমান আছে। এবারে বলা হচ্ছে কতটি অটোজোম থাকে, অর্থাৎ আমাকে প্রথমে দুইটা একটু লক্ষ্য করবা, এই ধরনের প্রশ্ন সমাধান করার ক্ষেত্রে দুইটা আগে আইডেন্টিফাই করে নিবা যে আমাকে কি কি চেয়েছে, যে সোমাটিক কোষে দ্বিতীয়তে চেয়েছে আমাদের কতটি অটোজোম থাকে। তার মানে আমাকে আগে ফাইন্ড আউট করতে হবে সোমাটিক কোষ সম্পর্কিত আলোচনা, এরপর আমাদের অটোজোম। সো সোমাটিক মানে কি, দেহকোষ। সো দেহকোষে কিন্তু আমার 2 সেট ক্রোমোজোম ইতিমধ্যে আছে। এবারে এই 2 সেট ক্রোমোজোমের মধ্যে আমার অটোজোম কতটি, অটোজোম অবশ্যই বুঝতে পারছি যে যেহেতু কয়টি জিজ্ঞেস করছে, এখানে কিন্তু জোড়া জিজ্ঞেস করেন, মনে রাখবা আমাদের অতিরিক্ত বা বেশি বোঝা যাবে না, আমাদেরকে যেটা জিজ্ঞেস করবে সেটা আমরা বলবো। যখন আমাদেরকে বলা হবে জোড়া তখন জোড়া বলবো, যখন বলা হবে টি তখন হচ্ছে আমাদের একক সংখ্যা হিসেবে প্রকাশ করবো। তো আমরা জানি যে আমাদের এখানে টোটাল কয়টা অটোজোম আছে, 23 মানে কি আমাদের এখানে 46টা টোটাল ক্রোমোজোম, তার মধ্যে কিন্তু আমাদের 44টা ক্রোমোজোম কি অটোজোম, বাকি দুইটা হচ্ছে সেক্স ক্রোমোজোম। তাহলে সঠিক উত্তর কি 44। ওকে। এবং সর্বশেষ যদি আমরা দেখি যে সার্বজনীন গ্রহীতা ব্লাড গ্রুপ কোনটি, অর্থাৎ কে সবার থেকে রক্ত গ্রহণ করতে পারে, তার যদি হচ্ছে একটু ছোট্ট আমরা একটা সারাংশ দেখি, যে আমাদের এমন কাউকে লাগবে যার মধ্যে আমাদের কি আছে, যার মধ্যে আমাদের কোনো অ্যান্টিবডি নাই। কেন? কারণ অ্যান্টিবডি যদি থাকে, ধরি যদি তোমার বাসায় হচ্ছে বডিগার্ড থাকে বা হচ্ছে দারোয়ান থাকে, সে কিন্তু তোমাকে ঢুকতে দিবে না। এই অ্যান্টিবডি কি করবে না, এই অ্যান্টিবডি হচ্ছে আমাকে ঢুকতে দিবে না তোমার বাসায়। কিন্তু তোমার বাসায় যদি কোনো অ্যান্টিবডি না থাকে, তাহলে তো আমি অনেক ইজিলি তোমার বাসায় ঢুকতে পারবো, তোমার বাসায় ঘোরাফেরা করে তোমাকে উপহার দিয়ে আসতে পারবো। সো এবি ব্লাড গ্রুপের যারা আছে, অথবা আরো স্পেসিফিকভাবে বললে এবি পজিটিভ যারা আছে, তাদের ক্ষেত্রে যে সব থেকে ভালো বিষয়টা, যে তাদের কোনো এরকম অ্যান্টিবডি নেই, তাদের অ্যান্টিজেন দুইটাই আছে, এও আছে বিও আছে, অর্থাৎ তারা সবার সাথে হচ্ছে তাদের ভালো সম্পর্ক, যে কারণে কি, যে তাদের অ্যান্টিজেন দুইটাই আছে কিন্তু তাদের কিন্তু কোনো অ্যান্টিবডি নাই, যে কারণে তাকে সবাই কি দিতে পারে, রক্ত দিতে পারে। তাহলে সার্বজনীন গ্রহীতা কোনটি হবে, এবি। এবং আরো স্পেসিফিক ভাবে বললে এবি পজিটিভ। আর অন্যদিকে আমরা যদি বলি যে সার্বজনীন দাতা কোনটি, আমাদের ও, অথবা হচ্ছে আরো স্পেসিফিক ভাবে বললে ও নেগেটিভ। তবে আজকে ছিল এই পর্যন্ত তোমাদের সাথে। প্রতিদিন আমরা এভাবে বিভিন্নভাবে কয়েকটা ধাপে তোমাদের সাথে বিভিন্ন এমসিকিউ শেয়ার করবো। আশা করি তোমরা আমাদের সাথে যুক্ত থাকবে এবং প্রত্যেকটা এমসিকিউ সমাধান করার মাধ্যমে নিজেকে আরো বেশি ঝালিয়ে নেবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।